টাঙ্গাইল ৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ১৫ কিলোমিটার জুড়ে মানববন্ধন। চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি। বাগেরহাটে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত। ফেনীর মুক্তবাজারে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা। এবং শীতের শুরুতে ভোলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছেন সমর্থকরা। মঙ্গলবার দুপুরে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার থেকে দেওলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত এই মানববন্ধন হয়। বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল ৩ আসন থেকে কেন্দ্রীয় বিএনপি ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেয়, কিন্তু নাসিরের বাসা ঘাটাইলে নয়। ঘাটাইলের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন, কিন্তু আজাদকে মনোনয়ন না দিয়ে নাসিরকে দেয়া হয়েছে। তারা অতি দ্রুত নাসিরের মনোনয়ন বাতিল করে আজাদকে দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা বহিরাগতদের মনোনয়ন বয়কট করতে চাই। আমরা ঘাটাইলের মানুষকেই চাই, কোনো বহিরাগতদের এখানে কোনো ঠাঁই নাই। লুৎফর রহমান ৪ বারের এমপি, ৩ বারের মন্ত্রী ছিলেন, তাকে নমিনেশন না দিয়ে বহিরাগত নাসির সাহেবকে নমিনেশন দিয়েছে। সুতরাং আমরা কেন্দ্র কমিটির কাছে এবং তারেক জিয়ার কাছে আকুল আবেদন করি যে আমাদের এই মনোনয়নটা চেঞ্জ করে দেন, আমাদের সন্তানকে আমাদের মনোনয়ন দেন। কারণ ঘাটাইলবাসী ঐক্যবদ্ধ হয়েছে। এই ৪০ বছর আমাদের লুৎফর রহমান খান আজাদ এখানের এমপি মন্ত্রী হয়েছিল। সুতরাং আমরা লুৎফর রহমান খান আজাদকে চাই। দেউলাবাড়ি থেকে সেই হামিদপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার ঘাটাইলে যে মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন আমরা মানি না, কারণ বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর আমরা ঘাটাইলের সন্তান জননেতা জনাব লুৎফর রহমান খান দীর্ঘ ৩৭ বছর যাবৎ এখানে বারবার এমপি মন্ত্রী হয়ে আসছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মঙ্গলবার আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি নারায়ণগঞ্জে কোনো প্রভাব ফেলেনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সকাল থেকে মানুষ ও যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সাধারণ মানুষ জানান, তারা কর্মসূচি সম্পর্কে অবগত নন এবং স্বাভাবিক যাতায়াত করছেন। সরেজমিন দেখা যায় দূরপাল্লার ও আঞ্চলিক বাসও নির্বিঘ্নে চলাচল করছে। গত দুদিনের অরাজকতা এড়াতে মহাসড়ক জুড়ে পুলিশের উপস্থিতি তৎপর থাকলেও মঙ্গলবার তার ঢিলেঢালা ছিল। আওয়ামী লীগ শাটডাউন ডাক দিলেও কোনো নেতাকর্মী সড়কে উপস্থিত ছিলেন না। যাত্রীরা জানান, শাটডাউনের কোনো প্রভাব নেই। আঞ্চলিক পরিবহনের চালকরাও স্বাভাবিকভাবে যাত্রা করছেন। শিমরাল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, পুলিশ সড়কে সক্রিয় রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, থানা এলাকার ৯টি টিম সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবু সুফিয়ানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে খৈয়াছড়া ইউনিয়নের মাসিমের তালুক এলাকায় প্রধান ফটকের তালা ভেঙে ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অভিযোগ, ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে ৫ জনকে জিম্মি করে। ২ শিশুর গলা চেপে ধরলে তাদের মা চিৎকার করলে বেধড়ক মারধর করা হয়। সেনা সদস্য সুফিয়ানের হাত মুখ লুঙ্গি দিয়ে বেঁধে রাখা হয়। এক পর্যায়ে ঘর তছনছ করে তারা প্রায় ১০ ভরি স্বর্ণ, ২৫,৭০০ টাকা এবং ৪টি মোবাইল ফোন লুট করে। ঘরের ভেতরে ৭ জন এবং বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল বলে জানান ভুক্তভোগীরা। আবু সুফিয়ান জানান, ডাকাতরা চলে যাওয়ার পর সবাই রুমের বাইরে
সবার রুম বাইরে থেকে বন্ধ করে দেয়। শুধু তার স্ত্রী যে রুমে ছিলেন সেটি খোলা থাকায় তিনি বাকিদের মুক্ত করে পাশের পুরাতন ঘরে আশ্রয় নেন। ঘটনার বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা, জ্ঞান ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে ফায়ার ফাইটিং প্রশিক্ষণের আয়োজন করে সরকারি পিসি কলেজ। প্রশিক্ষণে বাগেরহাটের 3টি শিক্ষা প্রতিষ্ঠানের 100 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিএনসিসি পুরুষ প্লাটুনের সিইও সাকিব বলেন, এই প্রশিক্ষণ তাদের জন্য খুবই প্রয়োজনীয়। জরুরি সময়ে কিভাবে কাজ করতে হয় তা না জানলে ছোট দুর্ঘটনায় বড় বিপদ হয়ে যেতে পারে। আজকের প্রশিক্ষণে তারা বাস্তব কৌশল শিখেছে। কলেজের অধ্যক্ষ জিয়াউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের নিরাপত্তা জ্ঞান জানা জরুরি। ফায়ার ফাইটিং প্রশিক্ষণ তাদের সাহস, সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াবে। যে কোনো দুর্যোগে তারা নিজেদের পাশাপাশি অন্যকেও সাহায্য করতে পারবে বলেও জানান তিনি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফজলুর রশিদ বলেন, আগুন বা দুর্যোগ কখনো আগাম জানিয়ে আসে না, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। এবং এখানে শিক্ষক রয়েছে এবং ফায়ার সার্ভিসের ফেনী শহরের মুক্ত বাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রোববার ভোরে আগুন দেওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায় মুখোশধারী কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় মামলা নেওয়া হবে বলেও জানান তিনি। জুলাই যোদ্ধা নাহিদুর রহমান বলেন, শহীদদের অসম্মান করতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হবে না। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, এটি আওয়ামী ফ্যাসিস্টদের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ। তারা আশঙ্কা প্রকাশ করেন, এই গোষ্ঠী ভবিষ্যতে আরো বড় সহিংসতার পরিকল্পনা করছে। আমরা জায়গাটা ভিজিট করলাম, আমরা দেখেছি যে আমাদের যেটা ইন্টেলিজেন্স সেটা হচ্ছে যে আমরা গতকাল রাত্রেই 2টা থেকে 3:30টার মধ্যে কিছু দুর্বৃত্তকারী আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি যে তারা এখানে আসছে, এসে গ্যাসের তেল ঢালছে, গ্যাসের তেল ঢেলে তারা আগুন দিয়ে চলে গেছে। কিন্তু এটা স্টিলের বলে এটা কিন্তু পড়ে নাই, দেখছেন নিচের কিছু অংশ জাস্ট এই কালো হয়ে গেছে, কিন্তু এটা কোনো ক্ষতি হয় নাই। আমরা দেখছি যে দুর্বৃত্তকারীরা কারা এটা ফাইন্ড আউট করছি আমরা, কারণ এখানে অনেকগুলো ইস্যু থাকতে পারে। সেই ইস্যুগুলো আমরা সমস্ত ইস্যুগুলো দেখছি, যাচাই করছি। আমরা অবশ্যই তাদেরকে শনাক্ত করে ধরে ফেলবো আশা করছি। অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেবো। এই ঘটনা অবশ্যই মামলা হবে এবং মামলা পরিপ্রেক্ষিতে যে সমস্ত দুষ্কৃতকারীরা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের আমরা আইনের আওতায় শক্ত ব্যবস্থাপনা এবং শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প 8 বছর পেরোলেও রয়ে গেছে অনিশ্চয়তায়। অর্ধসমাপ্ত অবস্থায় 2023 সালে উদ্বোধন করা হলেও এখনো বেশিরভাগ কাজ অসম্পূর্ণ। যথাযথ র্যাম্প না থাকায় সড়কটি কাঙ্ক্ষিত সুফল দিচ্ছে না বলেই মানছেন বিশেষজ্ঞরা। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, সঠিক ফিজিবিলিটি স্টাডি ছাড়া প্রকল্প হাতে নেয়ায় অতিরিক্ত টাকা ব্যয় হয়েছে। তাদের মতে, একই অর্থে পুরো নগরের সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা জনবান্ধবভাবে উন্নত করা গেলে নগরবাসী বেশি উপকার পেত। প্রকল্পে মোট 10টি র্যাম্প থাকলেও 2টির কাজ এখনো শুরু হয়নি। 4টির কাজ চলমান এবং 4টি র্যাম্প নির্মাণ শেষ হলেও চালু হয়নি। সিডিএ জানায়, বন্দর ও রেলওয়ের আপত্তি, জমি অধিগ্রহণ, নকশা পরিবর্তন, ট্রাফিক অনুমতি এবং কোভিড পরিস্থিতির কারণে প্রকল্পে দেরি হয়েছে। 2017 সালে অনুমোদিত এই প্রকল্পের ব্যয় 3,250 কোটি টাকা থেকে বেড়ে এখন ছুঁয়েছে 4,315 কোটি। মেয়াদও বাড়তে বাড়তে গড়িয়েছে 2026 সালের জুন পর্যন্ত। তবে প্রকল্প পরিচালকরা বলছেন, পুরো কাজ শেষ করতে বরাদ্দ আরও বাড়াতে হবে। বর্তমানে প্রতিদিন 7,000-এরও কম গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে, যেখানে ফিজিবিলিটিতে ধরা ছিল 66,000-এর বেশি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।
ভোলায় শীতের শুরুতে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলা 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড সংকট দেখা দিয়েছে। এক বেডে 2 থেকে 3 জন শিশু ভর্তি থাকায় স্বজনদের রাত কাটাতে হচ্ছে মেঝেতে। ঠিকমতো বসা বা ঘুমানো সম্ভব হচ্ছে না। হাসপাতালে শিশু ওয়ার্ডে দেখা গেছে প্রবেশপথের দুপাশে মেঝেতে শিশুদের রেখে চিকিৎসা করছেন অভিভাবকরা। বেড পাওয়ার পরও একাধিক শিশুকে এক বেডে রাখা হচ্ছে। রোগীর স্বজনরা জানাচ্ছেন অনেক ওষুধ, ক্যানোলা, সিরিঞ্জ ও নেবুলাইজার মাস্ক বাইরে থেকে কিনতে হয়। ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান জানান, শীতের শুরুতে 58 জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের জন্য অতিরিক্ত বেড বৃদ্ধির দাবি করছে। আজকে 6 দিন ঘুমাইতে পারি না। আজকে 6 দিন বাচ্চারা ঘুমায়, আমরা বসে থাকি। জি, মানে আমরা এই সিটের ভিতরে 3 জন বাচ্চা নিয়ে থাকতেছি। বাচ্চাদেরকে সবাই কোনো রকম, আমরা তো বসেই থাকি সারা রাত। আমরা তো শুইতেও পারি না, কিছু করতে পারি না, অনেক কষ্ট হইতেছে। আসছি ভোলা সদর হাসপাতাল আমার বাচ্চা চিকিৎসার জন্য। আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে, গত 1 সপ্তাহ হয়ে গেছে। এখন মানে এমন এক জায়গায় বসুন, কোনো জায়গায় সিট পাইতেছি না, সিটের কোনো পরিবেশ নাই, সব জায়গা বলো। আমি কালকে ডাক্তার দেখে এখানে আসছি। আসার পরে বাচ্চার নিউমোনিয়া ধরা খাইছে, এক্সরেতে অনেক বেশি, তাই জন্য আমাকে ভর্তি দিয়েছে। ভর্তি দেওয়ার পরে আমি সিট কোথাও পাই না, এই জন্য আমাকে ফ্লোরিং করে থাকতে হচ্ছে। 200 শয্যা বিশিষ্ট 250 শয্যা জেনারেল হাসপাতাল ভোলায় শিশু ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত সিট সংখ্যা হচ্ছে 60টি, কিন্তু আজকে শিশু ওয়ার্ডের রোগী ভর্তি আছে 160 জন। দ্যাট মিনস হচ্ছে ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ রোগী ভর্তি আছে হসপিটালে। এই জন্য সব রোগীকে আসলে আমরা বেড দিতে পারি না। বাধ্য হয়ে এক বেডে 2 জন 3 জনকে রোগীকে দেওয়া লাগতেছে এবং ক্ষেত্র বিশেষে রোগীদেরকে ফ্লোরও চিকিৎসা দেওয়া লাগতেছে, কিন্তু কোনো রোগীকেই আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি না। আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি, তাদের হয়তো স্থান সংকুলন করতে পারতেছি না, তবে আমরা চিকিৎসার ব্যাপারে একদম সচেতন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টাঙ্গাইল 3 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে 15 কিলোমিটার জুড়ে মানববন্ধন। চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি। বাগেরহাটে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত। ফেনীর মুক্তবাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা। এবং শীতের শুরুতে ভোলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশুরা। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।